ইসরায়েল ইরান সংঘাতে বিশ্ববাজারে আরেক দফা বাড়ল জ্বালানি তেলের দাম। পতনের মুখে মার্কিন শেয়ার বাজার, অয়েল ট্যাঙ্কারে সংঘর্ষে আগুনে উদ্বেগ। জলবায়ুর প্রভাব মোকাবেলায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার কমাবে ঝুঁকি ও খরচ, বাড়বে উৎপাদন। কার্বন মুক্ত কৃষিতে কোটি ডলার আয়ের হাতছানি। উত্তরের ৩৫ জেলার চামড়া আসছে নাটোরের হাটে। পরিবহন সংকটে বিপাকে বিক্রেতারা, ট্যানারি মালিকদের সাড়া না পেয়ে হতাশ জয়পুর হাটের আড়তদাররা। রাজনৈতিক পট পরিবর্তনের পর উন্নয়ন কাজে ধীর গতি। রাজশাহীতে অধিকাংশ ঠিকাদার পালিয়ে যাওয়ায় আটকে আছে ১৫০ শতাধিক প্রকল্প, চরম দুর্ভোগে স্থানীয়রা। এবং কুয়েত প্রবাসী কর্মীদের দেশের বাইরে যেতে লাগবে নিয়োগকর্তার ছাড়পত্র। শক্তিশালী হবে অভিবাসন নিয়ন্ত্রণ ব্যবস্থা, সুফল পাওয়ার আশা মালিক শ্রমিকদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। ইরান ইসরায়েল যুদ্ধের জেরে বিশ্ববাজারে আরেক দফায় বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। টালমাটাল পরিস্থিতিতে পতনের মুখে পড়েছে মার্কিন শেয়ার বাজার। এর আগেই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন বিঘ্ন হওয়ার শঙ্কায় তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে চলমান সংঘর্ষের কারণে তেল উৎপাদনে কোনো ক্ষতি হয়নি বলে জানাচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। দিন দিনই জোরালো হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ। প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি, তেহরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের সঙ্গে যৌথ হামলা চালানোর কথা ভাবছেন বলেও জানিয়েছেন তিনি। দাবি করেছেন ইরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার। ট্রাম্পের এমন অবস্থানের পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে যায় ৪.৪%। প্রতি ব্যারেলের দাম উঠে $৭৬.৪৫। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও ৪.৩% বেড়ে উঠে যায় $৭৪.৮৪। ইরান ইসরায়েল যুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের সরাসরি জড়িয়ে পড়ার খবরে অবশ্য পতন দেখে তার নিজ দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের সূচক। S&P 500 কমে যায় 0.84%, আর নাসদাক কম্পোজিট কমে 0.91%। এমন খবরই দিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা। এমন টালমাটাল সময়েই মঙ্গলবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় দুইটি ট্যাঙ্কারের সংঘর্ষে আগুন লেগে যায়। এতে জ্বালানি সরবরাহকারী সংস্থাগুলোর ঝুঁকি বেড়ে গেছে। এর আগে শিল্প খাতের এক বরাতে মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলমান সংঘর্ষের ফলে তেল উৎপাদনে কোনো ক্ষতি হয়নি। এখনও ওপেকভুক্ত দেশগুলোর অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে। ইরান ইসরায়েল উভয়ই একে অপরের জ্বালানি অবকাঠামোতে বিমান হামলা চালালেও প্রধান তেল রপ্তানির কেন্দ্রগুলোতে আঘাত হানেনি। তবে হরমুজ প্রণালী দিয়ে পরিবহন ব্যাহত হওয়ার শঙ্কায় ঊর্ধ্বমুখী রয়েছে বিশ্বের জ্বালানি তেলের বাজার। কারণ এই প্রণালী দিয়েই দৈনিক গড়ে বিশ্বের 20% জ্বালানি পরিবহন হয়ে থাকে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। কৃষিকে লাভজনক ও নিরাপদ করতে প্রয়োজন আধুনিক প্রযুক্তি। এতে চাষাবাদে ঝুঁকি ও খরচ কমে বাড়বে উৎপাদনশীলতা, একই সঙ্গে কমাবে পরিবেশ দূষণ। কৃষি বিভাগ বলছে, কৃষিকে কার্বন মুক্ত করতে পারলে কোটি ডলার বৈদেশিক আয়ের সম্ভাবনা রয়েছে। দেশের সব অঞ্চলে এসব প্রযুক্তির ব্যবহার বাড়াতে জোর দিচ্ছেন কৃষি সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। পাহাড়ি ঢল, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা সবই যেন অন্যতম বাধা ফসল সম্প্রসারণে। এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে কৃষিখাতে সামগ্রিক ক্ষতি কমাতে অত্যাবশ্যক কৌশলী আধুনিক প্রযুক্তির ব্যবহার। এ লক্ষ্যে কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে গাজীপুরের শ্রীপুরে স্থাপন করা হয়েছে সিসিডিবি ক্লাইমেট সেন্টার। 5টা বিষয়ের দিকে খেয়াল রাখি যে এই প্রযুক্তিটা পরিবেশ বান্ধব কিনা এবং এই প্রযুক্তির খরচটা কেমন। খরচ যদি বেশি হয় সেটার উপরে আমরা গবেষণা করে এটার কম খরচে কিভাবে করা যায় সেই কাজটা করি। এখানে দর্শনার্থীরা ধারণা পাচ্ছেন কৃষি বিষয়ক উন্নত প্রযুক্তির, তেমনি ব্যবহারিক জ্ঞান লাভ করছেন কৃষি কর্মকর্তারা। তোমরা রিসার্চ সেন্টার একটা খুবই ভালো লাগতেছে, এরকম একটা পরিবেশ। ক্লাইমেট চেঞ্জের যে ইফেক্ট বিভিন্ন বাংলাদেশের যে 6টা হটস্পট আছে সেটা অ্যাট এ গ্ল্যান্স দেখার জন্য এই জায়গাটা অত্যন্ত চমৎকার। এখান থেকে আমাদের উপসহকারীরা তারা আরও ভালোভাবে বুঝতে পারতেছে মাঠে কিভাবে তাদের এই জিনিসগুলো বাস্তবায়ন করতে হবে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বাংলাদেশ কোটি কোটি ডলার আয় করতে পারে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। আমরা যে মাঠ পর্যায়ে বিভিন্ন ফল বাগান করতেছি, ফরেস্টেশন করতেছি, এগুলোও কিন্তু আমরা
কার্বন সিঙ্কিংয়ের একটা প্রসেসে আসছে। সেটাকে যদি ক্যালকুলেশন করে আমরা বিশ্বের সামনে উপস্থাপন করতে পারি, তাহলে এখানে মাল্টিমিলিয়ন ডলার কিন্তু প্রতি বছর আমাদের এখানে আর্নিং করা সম্ভব। এদিকে কৃষির জন্য প্রয়োজনীয় প্রদর্শনী স্থাপন করা হচ্ছে মাঠ পর্যায়ে। পানি সংকট অঞ্চলে সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি ও পানির অপচয় রোধে জনপ্রিয় হয়ে উঠছে বাড়ির পাইপ ও ড্রিপ সেচ পদ্ধতি। এতে ফসল উৎপাদন ব্যয় ও কার্বন দূষণ কমাতে ব্যাপক প্রভাব ফেলছে কৃষির জলবায়ু ভিত্তিক প্রকল্পগুলো। ক্লাইমেট স্মার্ট যে টেকনোলজিগুলো রয়েছে, যেমন সোলার ইরিগেশন সিস্টেম, বাড়ির পাইপ ইরিগেশন সিস্টেম এবং ফল বাগানের ড্রিপ ইরিগেশন সিস্টেম, এই কাজগুলো আমরা করছি। পরিসংখ্যান বলছে গত বছরের সেপ্টেম্বরে দেশের 23 জেলায় একযোগে বন্যায় ক্ষতি হয়েছে প্রায় 3.5 কোটি টাকার বিভিন্ন ফসল। তাই কৃষিতে নবায়নযোগ্য শক্তির ব্যবহারের পাশাপাশি মৌসুমী আবহাওয়া সহনীয় ফসলের জাত উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেশের বিভিন্ন অঞ্চলের পরিবেশ এবং জলবায়ু প্রভাবকে সামনে রেখেই এই ক্লাইমেট সেন্টারে সংযোজন করা হয়েছে বিভিন্ন প্রযুক্তি। এর মধ্যে কিছু প্রযুক্তি মাঠ পর্যায়ে বাস্তবায়ন হয়েছে, বাকি প্রযুক্তিগুলো নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট দপ্তর। তবে আগামীতে কতটা জনবান্ধব এবং কম মূল্যে সুবিধাভোগীর কাছে বাকি প্রযুক্তিগুলো নিয়ে যেতে পারবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সেদিকেই মনোনিবেশ এই গবেষণা সেন্টারের। শ্রীপুরের সিসিডিবি ক্লাইমেট সেন্টার থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, গাজীপুর। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান তত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির। স্যার, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ আমাকে বলার জন্য, আমাকে এই স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, প্রথমেই আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম যে আমাদের কৃষি প্রধান এই দেশে কৃষির সাথে জলবায়ুর যে সম্পর্কটা, সেটা ঠিক কীরকম? আসলে কৃষি এবং জলবায়ু এটা হলো একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি একটু প্রেক্ষাপটটা যদি আপনি কল্পনা করেন, যে আমাদের কৃষি উৎপাদনের স্ট্যাটাস যদি দেখেন, আমাদের খাদ্য নিরাপত্তার একটা বিষয় জড়িত। কারণ আমাদের জনসংখ্যা দিন বাড়ছে। এই জনসংখ্যা 1971 সাল থেকে আমি যদি এখনকার অবস্থা চিন্তা করি, আমাদের জনসংখ্যা প্রায় 18 কোটি। তো এখানে এই বিশাল একটা যে খাদ্যের যোগান আমাদের কৃষি থেকে আসে, এবং কৃষি এই সেক্টরে কিন্তু বিশাল অবদান রেখেছে এই পর্যন্ত, আমরা সবাই সেটা জানি। কিন্তু এখন আমাদের সামনে চ্যালেঞ্জ কী আছে? কৃষি একটা বিশাল একটা চ্যালেঞ্জে পড়েছে। কারণ এক হলো তাকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই বিশাল জনগোষ্ঠীর খাদ্যের যোগান দিতে হবে। কারণ এই জনসংখ্যা বাড়ছে। এখন 2050 সালে এটা দ্বিগুণ তিনগুণ হতে পারে। তাহলে এর সাথে আমাদের এখন কৃষিজ উৎপাদনের সাথে একে আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে বহুগুণ, তার সাথে কিন্তু এই রিস্কটা আমাদের যোগ হয়েছে। সেটা হলো জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি এই ক্লাইমেট চেঞ্জ ভালনারেবিলিটি আমরা বলি, এই জলবায়ু পরিবর্তনের যে এফেক্ট, এই এফেক্টের ফলে আমাদের কৃষি এখন মারাত্মক ঝুঁকিতে আছে। আমরা যদি এটা একটু প্রেক্ষাপট চিন্তা করি, এই ক্লাইমেট চেঞ্জটা আসলে কোত্থেকে আসছে, এটা কিন্তু একেবারে কন্টিনিউয়াস প্রসেস। গ্রিন হাউস এফেক্ট যেটা আছে, না হলে পৃথিবীটা একসময় হয়তো উৎপাদনশীল হতো না। কিন্তু হয়েছে আমাদের ম্যানমেড কিছু কজ আছে, মনুষ্য সৃষ্ট কিছু কারণ আছে। এই কারণগুলোর কারণে কিন্তু আমরা এই ঝুঁকির মুখে, আমরা আমাদের কৃষিকে ঝুঁকিতে ফেলেছি। কারণটা হচ্ছে ওই যে আমরা আগে কৃষি উৎপাদন আমাদের এত প্রয়োজন ছিল না। আমাদের যখন খাদ্যর চাহিদা বেড়েছে, আমাদের জনসংখ্যা বেড়েছে, তখন আমরা এক ফসলি জমি, 2 ফসলি, 3 ফসলি, 4 ফসলি যেখানে পাচ্ছি ওখানে কিন্তু ইন্টেন্সিভ কাল্টিভেশন করছি, জমির উপর অত্যাচার করছি। ফসল বাড়ানোর জন্য আমরা কিন্তু সিনথেটিক জিনিসের উপরে আমরা নির্ভরশীল হচ্ছি। কারণ আমাদের জমিতে যে অর্গানিক ম্যাটার স্ট্যাটাস, সেটা আস্তে আস্তে নিচে নেমে গেছে। তো যেহেতু আমরাই এটা করে, আমরাই কিন্তু জলবায়ুর জন্য ঝুঁকিতে ফেলেছি কৃষিটাকে। আর আরেকটা বিষয় হলো, আপনি দেখেন এই জলবায়ু পরিবর্তনটা কোত্থেকে আসলো। আমরা কিন্তু জ্বালানি কোত্থেকে আসছে, ফসিল ফুয়েল। আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি। কারণ এর বিকল্প এখন পর্যন্ত, যদি আমরা যত কিছু বলি না কেন, এখন পর্যন্ত এখনও ডমিনেটিং সেক্টরটা হলো ফসিল ফুয়েল। তারপর আছে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন। এখন এই ফসিল ফুয়েলের এত ব্যবহার হচ্ছে পৃথিবীব্যাপী, যেখানে উন্নত দেশগুলো সেখানে তার সিংহভাগ অবদান রাখছে যে পৃথিবীর তাপমাত্রাকে বাড়িয়ে দেওয়ার জন্য। তারা ব্যবহার করছে বেশি, চায়না সবচেয়ে বেশি ব্যবহার করছে, ইউএসএ ব্যবহার করছে। অথচ আমরা কিন্তু ভিকটিম। আমাদের এই জায়গাতে আপনার যে জলবায়ু পরিবর্তনের যে নেগেটিভ ইম্প্যাক্টের কন্ট্রিবিউশন মাত্র 0.4 to 0.5%। অথচ তাদের সবগুলো তারা করছে, কিন্তু ভুক্তভোগী আমাদের কৃষি হুমকির মুখে আছে। 10 দেশের মধ্যে আমরা একটা দেশ, বাংলাদেশ। এখন আমাদের সামনে কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের বেশ কিছু পরিকল্পনা আমাদের হাতে নিতে হবে।
এরপর কি জানি বলছিলেন আপনি? হ্যাঁ স্যার, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যখন আমাদের ক্লাইমেটের ব্যাপারটা যখন আসছে, তখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন কিন্তু আসে যে ক্লাইমেট রেজিলিয়েন্ট হওয়ার ব্যাপারটা বা দুর্যোগের প্রতি যে স্থিতিস্থাপক হওয়ার ব্যাপারটা, এই ব্যাপারটার সাথে আমাদের কৃষিটার ঠিক কীরকম সম্পর্ক আছে সেটা বলবেন। আর স্যার আরেকটা জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের যে উন্নত প্রযুক্তির কথা যেটা কৃষিতে, এই প্রভাবটা মোকাবেলায় উন্নত প্রযুক্তির কি প্রয়োজন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ক্লাইমেট রেজিলিয়েন্টের কথা যেটা বললেন, তাহলে আমাদের উৎপত্তিটা হলো কোত্থেকে? ফসিল ফুয়েল। সেকেন্ড আসলে আমাদের এগ্রিকালচারতে একটা বিশাল কন্ট্রিবিউশন আছে পরিবর্তনে, কারণ আমরা যে এগ্রিকালচার থেকে মিথেন গ্যাস হচ্ছে, আমরা ধান প্রোডাকশন করি, ফসল করি, আমরা পোলট্রি করি, আমরা ডেইরি করি, সেখান থেকে কিন্তু মিথেন আসছে। আমরা যত্র কিন্তু আমাদের কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করছি, আমরা প্রেশার দিচ্ছি, ওখান থেকে কিন্তু নাইট্রাস অক্সাইড ক্রিয়েট হচ্ছে। এই নাইট্রাস অক্সাইড 300 গুণ বেশি ডেঞ্জারাস দেন কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এর পরিমাণ যেহেতু কম আসছে এই জন্য হয়তো এর এফেক্টটা বোঝা যাচ্ছে না। কিন্তু এই কৃষি থেকে বিশাল একটা অংশ আমাদের জলবায়ু পরিবর্তনে আসছে। তাহলে জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের কতগুলো ফ্যাক্টর দায়ী আমরা বলি। একটা হলো আমাদের এটা আছে, সবচেয়ে হলো ফসিল ফুয়েল, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, আর থার্ড আছে হলো ডিফরেস্টেশন। আমরা কিন্তু নির্বিচারে গাছ কেটে ফেলছি, কোনো প্ল্যান নাই, কিচ্ছু নাই। আমাদের যে পরিমাণ গাছের প্রয়োজন, প্ল্যান্টেশনের প্রয়োজন, সে অনুযায়ী নাই। 25% থাকার কথা, ঢাকা সেটা আছে হয়তো 5%, অন্যদিকে হয়তো কিছু বেশি আছে, কিন্তু নট এনাফ। তাহলে আমাদের কৃষিটা ঝুঁকি পড়ছে, কারণ আমরা কৃষিতে ইন্টেন্সিভ কাল্টিভেশনে যাচ্ছি। এখন আমার ওখান থেকে আপনার কৃষিকে যদি আমি এর থেকে বাঁচাতে চাই, তাহলে আমাকে এমন কিছু টেকনোলজি জেনারেট করতে হবে এবং এমন কিছু কাজ করতে হবে যাতে কৃষিতে কার্বনটা যাতে আমার পরিবেশে না যায়। এক, কৃষি অ্যাক্টিভিটিসের মাধ্যমে কার্বন পরিবেশে যাবে না, উঠবে না, ইমিশনটা জিরো হলে ভালো। আর অন্যটা হলো পরিবেশ থেকে যে কার্বন ডাইঅক্সাইড, সেটা প্ল্যান্টসের মাধ্যমে, অ্যাক্টিভিটিসের মাধ্যমে তারা শোষণ করে নিয়ে যাবে। তখন আমাদের কৃষিটা একটা স্টেবল, যেটা বলছি আমি সাস্টেনেবল বলছি, সেই জায়গাতে আমরা আগাতে পারবো। এরপর আরেকটি প্রশ্ন জানতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে আমাদের কিন্তু কৃষিতে যদি অন্যান্য দেশের কথা চিন্তা করি, আমরা দেখতে পাই যে তারা বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করছে। আমাদের দেশের কৃষকদের প্রেক্ষাপটে তাদের সক্ষমতাটা আসলে কতটুকু? না, প্রযুক্তি আমাদের দেশে যে একেবারে নাই এটা বলা যাবে না, কারণ আমাদের কিছু জিনিস দরকার। আপনার কৃষককে অনেক কিছু জানে না আসলে তারা। হ্যাঁ, তাহলে আমাদের যে ফ্যাসিলিটিগুলো তৈরি করা দরকার, সেই দিকে আমরা যদি দিকে কনসেন্ট্রেশন দেই, তাহলে আমাদের এটা কৃষি থেকে আমরা যে ক্লাইমেট চেঞ্জে কৃষিকে দিতে পারবো। সেক্ষেত্রে আমি বলছি, তখন কৃষিতে এফেক্ট হয় কোন জায়গায়, সাধারণত কোন জায়গায় আমাদের কাজ করতে হবে। কৃষিতে আপনার যে টেম্পারেচার বৃদ্ধি এবং প্রেসিপিটেশন, যেটা আমি বৃষ্টিপাত বলছি, এই দুই জায়গাতে কৃষির সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যখন আমার টেম্পারেচার বেড়ে যাওয়ার ফলেই কিন্তু আপনার সমুদ্রের উচ্চতা বাড়ছে, আমার জমি লবণাক্ত হয়ে যাচ্ছে, ল্যান্ড বরফগুলো গলে যাচ্ছে, সমুদ্রের বাড়ায় গরম হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কোস্টাল বেল্ট ঝুঁকিতে পড়েছে, সেখানে লবণাক্ত এলাকা 100 কিলোমিটার পর্যন্ত ভিতরে ঢুকে পড়েছে। আর যখন বৃষ্টিপাত হচ্ছে, গরম হচ্ছে, তখন কি হচ্ছে, আমার ফসলের আপনার যে ম্যাচুরিটি, এটা দ্রুত চলে আসছে। স্যার, প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমরা জানি সাধারণত তরুণরা বেশি এগিয়ে থাকে, সচরাচর যেটা হয় আর কি। কৃষকরা বা প্রান্তিক অঞ্চলে যে কৃষকরা থাকেন তারা কিন্তু তুলনামূলক পিছিয়ে থাকেন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে। এক্ষেত্রে তরুণদের কিভাবে এক্ষেত্রে তাদেরকে ইনভলভ করা যায়, যেন কৃষিতে একটা বিপ্লব সৃষ্টি করা যেতে পারে? হ্যাঁ, এটা আপনি ঠিক কথা বলেছেন, কারণ তরুণরা এখন এগিয়ে আসছে। আগে কিন্তু তরুণরা তেমন আসতো না, এখন এগিয়ে আসছে। এখন আমাকে যদি কৃষিতে আপনার এই টেকনোলজি জেনারেশন প্লাস এই বিপ্লব করতে চান, কতগুলো স্টেপ বাই স্টেপ আমাদের কিছু কাজ করতে হবে। আমার যে এক্সিস্টিং যে সিস্টেমটা আছে, যেই সিস্টেমে আমরা প্রোডাকশন করছি, এই সিস্টেমটা তো আমরা বাদ দিতে পারবো না। এখানে কিছু আমাকে আপনার রিমেডিজ কিছু কাজ করতে হবে। যেমন ক্রপ প্রোডাকশনের শুরু থেকে যে টেকনোলজিগুলো আছে, যেমন আমি যদি উন্নত বীজ দিতে পারি, আমি যদি উন্নত প্রকৃতির বীজগুলোকে তৈরি করে দিতে পারি, ছেলে এটা আমার রেজিস্ট্যান্ট ভ্যারাইটি তৈরি হয়ে গেল। স্যার, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আপনি একটু তরুণদের কথা বলছিলেন। জি, তরুণদের কথাটি একটু। তরুণরা আসলে তরুণরা যখন এগিয়ে আসবে, বিভিন্ন টেকনোলজি জেনারেট করবে এবং তারা তাদের যে জ্ঞানটা আছে, তাদের যে নলেজটা আছে, তারা এই নলেজটা তারা যে উন্নত আধুনিক প্রযুক্তিকে তারা, যেহেতু তারা শিক্ষিত, তারা বেকার নয়, তারা জিনিসগুলো ভালো করে অ্যাকসেপ্ট করতে পারবে। তখন আমরা যদি এদেরকে ইনভলভ করি, ইভেন আমরা এখন দেখছি বিভিন্ন ফল প্লাস বিভিন্ন উৎপাদনে কৃষকরা এগিয়ে আসছে, তরুণরা এগিয়ে আসছে, এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু অনেক কিছু দেখাচ্ছে আমাদেরকে, যেটা আমাদের তো যে কৃষক যারা আছে তারা সেইভাবে ভালো করে বুঝতে পারছে না। তারা আমাদের ওখানে কাজ করতে হলেও এই প্রযুক্তি দিতে হবে এবং কার্বনটা ইমিশন কমানোর জন্য যে জায়গায় ফার্টিলাইজার ব্যবহার করে জুডিশিয়াস হতে হবে
এবং প্রশিক্ষণের একটা ব্যবস্থা করতে হবে এবং তরুণদেরকে ইনভলভ করতে হবে, পাবলিককে ইনভলভ করতে হবে এবং যথেষ্ট প্রশিক্ষণ এবং সাপোর্ট দিতে হবে ফাইন্যান্সিয়াল, যাতে তরুণরা এগিয়ে আসে। তাহলে আমরা একটা টেকসই সাস্টেনেবল এগ্রিকালচার অর্জন করতে পারবো। ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির। এবার বন্দর বাণিজ্যের খবর। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে বেনাপোল স্থলবন্দর ইয়ার্ডে জমে যায় পানি, ব্যাহত হয় পণ্য খালাস প্রক্রিয়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার আজিজুল হক। আমার পিছনে এই ছবিটা প্রথম দেখাতে মনে হতে পারে এটি একটি জলাশয়, তবে বাস্তবতায় এটি বেনাপোল স্থলবন্দরের সিএসএস টার্মিনাল, যেখানে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক পার্কিং এবং আমদানিকৃত যে পণ্য সেটা এখানে খালাস হয়ে থাকে। বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতি বছর ভারত থেকে 22 থেকে 25 লাখ মেট্রিক টন পণ্য আমদানি হয়ে থাকে। এই সমস্ত আমদানি পণ্য রক্ষণাবেক্ষণের জন্য বেনাপোল বন্দরে 33টি ওয়্যার হাউস, একটি ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড এবং নবনির্মিত একটি কার্গো ভেহিক্যাল টার্মিনাল এবং 3টি ওপেন ইয়ার্ড আছে। সাধারণত ছোট আকারের পণ্যগুলো যে ওয়ার হাউস আছে ওয়ার হাউসে সংরক্ষণ করা হয় এবং বড় পণ্য এবং পণ্য খালাস করা হয়ে থাকে এই ইয়ার্ডগুলোতে। তবে এই ইয়ার্ডগুলোতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই কিন্তু এখানে হাঁটু সমান পানি জমে। আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যে গত একদিনের বৃষ্টিতেই বন্দরের অনেক জায়গায় কিন্তু হাঁটু সমান বৃষ্টি জমেছে, যার ফলে স্বাভাবিক যে বাণিজ্য যেমন ব্যাহত হচ্ছে, তেমন এখানে যারা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় যারা আসেন তাদের চলাচলে বিঘ্ন ঘটছে। এছাড়া আমরা দেখেছি বন্দরে যারা নিরাপত্তা কর্মী আছে তারাও কিন্তু এই জলবদ্ধতার কারণে তারা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছেন না। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে বেনাপোল বন্দরের পাশ দিয়ে যে ট্রেন লাইনটি চলে গেছে, ট্রেন লাইনের দুপাশে রেল কর্তৃপক্ষ তারা কোনো কালভার্ট না রেখে মাটি ভরাট করাতে কিন্তু তারা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারছেন না। তবে দ্রুত তারা এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন। আপনি জানেন প্রতি বছর কিন্তু এখানে যে পরিমাণ পণ্য আমদানি হয়, পাশাপাশি কিন্তু তার 3 ভাগের 1 ভাগ পণ্য রপ্তানি হয়ে থাকে। এই বন্দর থেকে প্রতি বছর সরকার প্রায় 10,000 কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। তবে বন্দরের এ ধরনের কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে এটি নিরসন করে বাণিজ্য সহজীকরণের সেই ব্যবস্থাটা কিন্তু এখানে খুব কম দেখা যায়, যার কারণে কিন্তু দুর্ভোগ পোহাতে হয় বেনাপোল বন্দর ব্যবহারকারীদের। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে বেনাপোল বন্দরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় যে জলবদ্ধতার কারণে বাণিজ্য ব্যাহত হচ্ছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাজেট পরবর্তী আলোচনায় বক্তব্য রাখছেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও বিশিষ্টজনেরা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এরকম কোনো কিছু কিন্তু আমরা বাজেটে দেখতে পাচ্ছি। আপনি কি আর কিছু আপনাদের সদস্য সংখ্যা তো আবর্তনমূলক না, চাকরি পেলে তো ছেড়ে দেবেন আবার? হ্যাঁ, এটা আসলে খুবই ইনফর্মাল একটা স্ট্রাকচার। সো আমরা এখন 700 সদস্য আছি। How do you look at yourself? Trade union or association? Association. Trade union? না। Thank you. We wish you good luck. আপনাদের খুব সংখ্যা যেন খুব দ্রুত কমে আসে, এটি চেষ্টা, আমাদের চেষ্টা থাকা উচিত। Thank you. আমি আগাচ্ছি। আমি এখানে ডাকবো এখন সাবিনা ইয়াসমিন। উনি স্ট্রেংথেনিং মুভমেন্ট এন্ড লিডারশিপ বডি শিক্ষা, নারীদের প্রাপ্তির ব্যাপারে যদি বলো। হ্যাঁ, বলো সাবিনা। ধন্যবাদ। খুবই কুইকলি যদি আমি যাই, আপনার যখনই আমাদের এসডিজি একটা যেটা ছিল লিভ নো ওয়ান বিহাইন্ড, আজকে টপিকটা সেটা। সো যেহেতু আমি নারী স্পেসিফিক কথা বলছি, এখানে যদি আমি বলি শুরুতে একটা, সেটা হচ্ছে নারী আইডেন্টিটি কোনো মনোলিথিক আইডেন্টিটি না। এটা রিপিটেডলি আমরা বলি, কিন্তু জিনিসটা হয়ে যায় কি, যখন নারী আন্দোলন বা ফেমিনিস্ট মুভমেন্ট স্পেস থেকে কথাগুলো বলা হয়, তখন জিনিসগুলো সবসময় সাধারণত যেটা হয় যে একটু উপেক্ষিত থাকে, আন্ডারমাইন করা হয়। সো
যখন আমি এটা বলছি যে নারী আইডেন্টিটি মনোলিথিক আইডেন্টিটি না, আমরা যদি এই রুমের দিকে তাকাই, আমাদের যে প্রিভিলেজ এবং এক্সেস আছে, সিমিলার প্রিভিলেজ এবং এক্সেস আমার সারা বাংলাদেশের সব নারীর আছে। আমি আজকে এখানে বসে কথা বলতে পারছি, কিন্তু আমার পেরি আরবান, রুরাল এবং একদম রিমোট জায়গা এরিয়াতে আছে, সবার জন্য যখন একটা বাজেট করা হয়, সেটা যখন এই কনসিডারেশনগুলো না নেওয়া হয়, ইন্টারসেকশনাল কনসিডারেশন না নেওয়া হয়, তখন কিন্তু ইট ইম্প্যাক্টস ডিফারেন্টলি। সো আমার বর্তমানে আমি যদি খুব ব্রিফলি বলি যে কি কি নারী আইডেন্টিটি আমরা অ্যাকচুয়ালি ফ্যাক্টরি সবসময় করা হয় না, যে তার মধ্যে আছে যে আমার আরবান ভার্সেস রুরাল, আমার আদিবাসী নারী, আমার ক্লাইমেট ইন্ডিউস ভালনারেবল যে নারীটা আছে, এবং আমরা কোভিড ভাইয়ের যে প্রেজেন্টেশন দেখেছি যে আমাদের ক্লাইমেট বা ডিজাস্টার সেক্টর আমাদের বাজেট থেকে কমে গেছে, যেখানে আমরা বারবার মুভমেন্ট স্পেস থেকে বলে আসছি যে এই সেক্টরে যেসব নারীরা ক্লাইমেট বা ডিজাস্টার কারণে ইম্প্যাক্টেড হচ্ছেন, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য থেকে শুরু করে তাদের চাহিদাগুলো কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য। বাজেট পরবর্তী আলোচনায় বক্তব্য রাখছিলেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও বিশিষ্টজনেরা। আমরা সরাসরি ছিলাম সেখানে। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। আজ সকাল থেকে কিন্তু পুঁজিবাজারের একটি ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, প্রধান সূচক টিএসই এক্স ইন্ডেক্স সেটি প্রায় 10 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4749.80 পয়েন্টে। এর পরবর্তীতে যেটি আছে ডিএসই এস ইন্ডেক্স, সেটি প্রায় 3 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1037.13 পয়েন্টে, এবং বাছাইকৃত ডিএসই 30 ইন্ডেক্স যেটি প্রায় 2.14 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1772.35 পয়েন্টে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি ডিএসই ওয়েবসাইট থেকে, আজ প্রায় শেয়ারের 155টি শেয়ারের দাম বেড়েছে, 155টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে 155টি কোম্পানির, এবং দাম অপরিবর্তিত রয়েছে প্রায় 114টি কোম্পানির শেয়ারের দাম। এবার আজ শেয়ার বাজারের শীর্ষ 20টি কোম্পানির শেয়ারের অবস্থা কোথায় অবস্থান করছে সেটি জানার জন্য আমরা যাব ডিএসইর ওয়েবসাইটে। আজ যেমনটি দেখতে পাচ্ছি, প্রথমেই আছে বীজ হ্যাচারি, একদম শীর্ষস্থানীয় অবস্থান করছে, যার একটি শেয়ার বিক্রি হচ্ছে 45 টাকা 70 পয়সায়, এবং সর্বনিম্ন যেটি বিক্রি হচ্ছে 44 টাকা 20 পয়সায়। অন্যদিকে এর পরবর্তীতে রয়েছে KBPPWBIL, যার একটি শেয়ার সর্বোচ্চ 118 টাকায় বিক্রি হচ্ছে এবং সর্বনিম্ন 112 টাকায় বিক্রি হচ্ছে। তৃতীয় অবস্থানে আছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যেটি সর্বোচ্চ 204 টাকায় বিক্রি হচ্ছে একটি শেয়ার, এবং সর্বনিম্ন বিক্রি হচ্ছে 202 টাকা 30 পয়সায়। এবং চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে যথাক্রমে শাইনপুকুর সিরামিক্স এবং সেন্ট্রালিন্স। এই ছিল ডিএসই ওয়েবসাইটের আমার কাছে থাকা সবশেষ তথ্য। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরে 35 জেলা থেকে চামড়া আসছে। মাসব্যাপী শুরু হওয়া চামড়ার হাটে ট্যানারি মালিকরা খাসির চামড়া কিনলেও গরুর চামড়া কেনা এখনও শুরু করেনি। দেখা দিয়েছে পরিবহন সংকট। এদিকে জয়পুরহাটে মজুত করা চামড়া কিনতে এখনও সাড়া মেলেনি ট্যানারি মালিকদের কাছ থেকে। সীমান্ত দিয়ে অবৈধভাবে চামড়া পাচার রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিজিবি। বিভিন্ন বাহনে করে দেশের 35টি জেলা থেকে পশুর চামড়া আসছে নাটোরের আড়তে। গত 13 জুন থেকে এখানে শুরু হয়েছে মাসব্যাপী চামড়ার হাট। ট্যানারি মালিকরা ছাগলের চামড়া কেনা শুরু করলেও এখনও বেচা কেনা শুরু হয়নি গরুর চামড়ার। ব্যবসায়ীরা বলছেন, নাটোরের 1.5 শতাধিক আড়তে গরুর চামড়া মজুত রেখেছেন তারা। সরকারের নির্ধারিত দরে বিক্রি করতে না পারলে তাদের বড় লোকসানের আশঙ্কা। গরুর চামড়া কেউ পল্টায়নি, কোনো পার্টি নাই, কোনো দাম দক্ষিণা কেউ কিছু বলেনি। চামড়া দাম কম বলছে, কোনো কোম্পানি এখন পর্যন্ত আসেনি। সরকার বললো যে আমরা 1300 টাকা করে বিক্রি হবে, 1300 টাকা 600 তো দাম করে। আমাদের এখানে খাসি, ভেড়া এবং ছাগলের চামড়া বিক্রি শুরু হয়েছে। খাসির যে ভালো চামড়াটা সেটা 100 থেকে 120, 25, 30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এদিকে ব্যবসায়ী নেতারা বলছেন, চামড়ার মৌসুমে দেখা দিয়েছে পরিবহন সংকট, তবে আগামী সপ্তাহ থেকে গরুর চামড়া বিক্রি হওয়ার আশা তাদের। আগামী সপ্তাহ থেকে পুরোদমের ট্যানারি মালিকরা, মোটামুটি সব ট্যানারি মালিকরা আশা করি আসবে। ট্রাকের ভাড়া অতিরিক্ত, যার জন্য মনে করেন আমরা ট্রাক পাচ্ছি না, যখন প্রত্যেকদিন 2 লাখ 3 লাখ ট্রাক পাচ্ছি। ঈদের 12 দিনেও পশুর চামড়া অবিকৃত রয়েছে জয়পুরহাটে। এখনো কোনো ট্যানারি মালিক চামড়া কেনার জন্য আসেননি বলে জানান ব্যবসায়ীরা। এতে লোকসানের আশঙ্কা তাদের। ঈদের পর 5 দিন যাচ্ছে, ট্যানারির মালিকরা এখনো খোঁজ খবর নেয়নি। কোনো ট্যানারির মালিক আমাদের কোনো ফোন দেয়নি।
আমরা এখন কি করব এই চিন্তার মধ্যে আছি। সম্প্রতি চামড়া অবৈধভাবে পাচার রোধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বিজিবি। স্পর্শকাতর যে জায়গাগুলো আমাদের সীমান্তবর্তী এলাকায় রয়েছে, এই জায়গাগুলোতে আমাদের অতিরিক্ত টহল এবং নজরদারি রয়েছে। প্রতি বছর কোরবানির পর নাটোরে মাসব্যাপী চামড়ার হাট থেকে প্রায় 3 লাখ পিস গরু ও প্রায় 5 লাখ পিস খাসির চামড়া বিক্রি হয়। আর বর্তমানে জয়পুরহাটের 26টি গুদামে 97,000 পশুর লবণজাত চামড়া মজুত করা হয়েছে। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। রাজশাহী বিভাগের 150-রও বেশি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান থাকলেও চলছে ধীর গতিতে। অভিযোগ উঠেছে ঠিকাদারদের গাফিলতির কারণে মেয়াদ বাড়ানোর পরও শেষ হচ্ছে না কাজ। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষেরা। সংশ্লিষ্টরা বলছেন নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ঠিকাদারদের বারবার তাগিদ দেওয়া হচ্ছে। সাইফুর রহমান রকির রিপোর্ট। গত বছরের জুলাই পর্যন্ত রাজশাহী জেলায় 40টির বেশি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান ছিল। এর মধ্যে সড়ক প্রশস্তকরণ, ব্রিজ, কালভার্টের পাশাপাশি নগরীতে 4টি ফ্লাইওভার নির্মাণের কাজ চলছিল দ্রুতগতিতে। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে অনেক ঠিকাদার কাজ ফেলে পালিয়ে যান। এরপর কয়েক মাস বন্ধ থাকার পর আবারও প্রকল্পগুলোর কাজ শুরু হলেও ধীরগতির কারণে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। যানবাহন চালকরা জানান, সামান্য বৃষ্টিতে কাদা সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে অনেক রাস্তা। একই অবস্থা নওগাঁ, বগুড়া, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জের শতাধিক উন্নয়ন প্রকল্পের কাজের। ঠিকাদার পালিয়ে যাওয়ায় অনেক প্রকল্পের কাজ এখনো শুরুই হয়নি। যেগুলো নতুন করে শুরু হয়েছে তারও ধীরগতি। 20 কোটি টাকার বাজেট আর কাজ মনে করেন যে আপনার 3 বছর প্লাস হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারে নাই। আশা করি যে এই কাজটা দ্রুত কাজ করে দেখ, জনগণের শান্তি হোক, জনগণ যাতে চলাফেরা ঠিক মতো করতে পারে। একটু তো বৃষ্টি হলে এখানে দেখা যাচ্ছে যে সব জায়গায় গাথা আছে, এই গাথাগুলোতে পানি জমে থাকতেছে। কিছুক্ষণ আগে আমি গাড়ির কাজ করে নিয়ে আসলাম। এই রাস্তা খারাপের কারণে আমার গাড়ির এই বল জয়েন্ট, শকের জাম্পার এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। ঠিকাদাররা নানা অজুহাত দেখালেও স্বীকার করেছেন কাজের ধীরগতির কথা। তাই কয়েক দফা মেয়াদ বাড়লেও নির্ধারিত সময়ে প্রকল্পগুলোর কাজ শেষ করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কাজগুলো ধীরগতির মেন কারণ হলো এখানে আগে একটা ড্রেন ছিল, ওই ড্রেনটা ভাঙতে হয়। ড্রেনটা ভাঙার পরে নতুন ড্রেন, এই ভাঙার কারণে দেরি হয়েছে। আচ্ছা, ধীরগতি নাই, এটা ভারী কাজ না, কাজটা গতিতেই আছে, কিন্তু নিজের ছুটি 10 দিন। সংশ্লিষ্টরা বলছেন নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ঠিকাদারদের বারবার তাগিদ দেয়া হচ্ছে। আমি একটু হার্ড লাইনে চলার চেষ্টা করতেছি যে আমার কাজ ভালো চাই, হ্যাঁ কাজ ভালো চাই। আমি সাইট ভিজিটও করি এবং কাউকে যে ছাড় দেওয়া কথা বলি তাও না। ডেভেলপমেন্ট কাজ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আমাদের প্রতিনিধিত্ব জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা হয়, সেই সভায় আমাদের নির্দেশনা থাকে ঠিকাদার যেই হোক বা যেখানেই থাকুক আমাদের কাজটা ডিউ টাইমের মধ্যে শেষ করাটা হচ্ছে আমাদের লক্ষ্য। ঠিকাদার যদি নাও থাকে সেই ঠিকাদারের রিপ্লেসমেন্ট তৈরি করে আমরা দ্রুত কাজ শেষ করে ফেলব ইনশাআল্লাহ। রাজশাহী বিভাগের 8টি জেলায় 150-র বেশি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান আছে। এসব কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় 3,500 কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বেচাকেনা, রফতানি ও সুস্বাদু বিভিন্ন পণ্য তৈরিতে ব্যস্ত চাঁপাইনবাবগঞ্জের আম বাগান মালিক ও ব্যবসায়ীরা। ইউরোপ, মধ্যপ্রাচ্যের পর এবার প্রথমবারের মতো রফতানি হচ্ছে চীনেও, যা আগ্রহ বাড়িয়েছে তাদের। তবে আমের প্রক্রিয়াজাত পণ্যের রফতানি বাজার বাড়ানোর তাগিদ দিচ্ছেন উদ্যোক্তারা। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে 8,000 কোটি টাকার আম বাণিজ্য হবে চাঁপাইনবাবগঞ্জে। জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে রিপোর্ট। গত সপ্তাহ থেকে বাজারে আসতে শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জের গোপালভোগ, খিরসাপাত ও গুটি জাতের আম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেলার কানসাট, রোহনপুর ও ভোলাহাট বাজারে আম কিনতে ভিড় করছেন ব্যবসায়ীরা। বিভিন্ন জেলায় সরবরাহের পাশাপাশি এবছর ইংল্যান্ডে পাঠানোর মধ্য দিয়ে শুরু হয়েছে আম রপ্তানি। ধীরে ধীরে চাঁপাইনবাবগঞ্জের আম যাবে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে। তবে এবার এখানের আম যাবে চীনেও। 1,20,000 মেট্রিক টন আম রপ্তানির স্বপ্ন দেখছেন চাষিরা। ফলন আল্লাহর রহমতে ভালো আছে, এবং আবহাওয়া ভালো আছে। বাণিজ্যিকভাবে যথেষ্ট লাভবান হতে পারবো আশা করছি। বাজারে যদি আমের দামটা ভালো হয় তাহলে আমরা চাষিরা লাভবান হব ইনশাল্লাহ। জেলায় আমের মৌসুম চলবে আগামী আগস্ট পর্যন্ত। এই কয়েক মাসে চাঁপাইনবাবগঞ্জে কাঁচা ও পাকা আম কেনাবেচা, আম থেকে সুস্বাদু বিভিন্ন পণ্য তৈরি ও রফতানি নিয়ে ব্যস্ত থাকবেন আম চাষি, উদ্যোক্তা ও রফতানিকারকরা।
সঠিকভাবে যদি বাজারজাত করতে পারি, খরচ খরচা করে হয়তো আমরা একটা ভালো ফল পেতে পারি। যে এই ধরনের জাতগুলো আমরা রপ্তানি করবো, এই ধরনের জাতগুলো রপ্তানি হবে, এই ধরনের আমগুলো আমরা নতুনভাবে ইমপ্লিমেন্ট করতেছি। কৃষক নেতাদের দাবি, আম থেকে প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন ও রফতানি বৃদ্ধি পেলে কয়েক গুণ বাড়বে আমের বাণিজ্য। কোনো অসাধু রপ্তানিকারক যেন নিম্নমানের আম চীনে এক্সপোর্ট করে যেন দেশের মানটা যেন ক্ষুণ্ণ না করে, এই বিষয়টা যেন আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমরা যারা কাজ করছি আম নিয়ে প্রক্রিয়াকরণের চেষ্টা করছি, আমাদের নিজেদের পক্ষে কিন্তু একা সম্ভব না, রাষ্ট্রীয় সহযোগিতা দরকার। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে জেলায় আম বাণিজ্য হবে প্রায় ৮,০০০ কোটি টাকার। বিপণন এবং আম প্রক্রিয়াজাতকরণ থেকে এবং এর সাথে সংশ্লিষ্ট আছে, এই সব মিলে প্রায় ৭,৫০০ থেকে ৮,০০০ কোটি টাকার একটা আমের বাণিজ্য হবে বলে আমরা আশা করতেছি। কৃষি বিভাগের তথ্য, চলতি মৌসুমে জেলায় ৩৭,৫০৪ হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩,৮৬,০০০ মেট্রিক টন। জেলা থেকে গত বছর ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ১৩৩ মেট্রিক টন ও ২০২৩ সালে আম রফতানি হয় ৩৭৬ মেট্রিক টন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বিশ্ববাজারে টানা ১.৫ মাস ধরে কমছে মোজারেলা, ল্যাকটোজ সহ দুগ্ধ জাতীয় পণ্যের দাম। ননি ছাড়া গরু দুধের দাম নেমেছে $২,৭৭৫। চলতি মাসের দ্বিতীয় নিলামের পরিসংখ্যান তুলে ধরে এমন তথ্য দিয়েছে গ্লোবাল ডেইরি ট্রেড। তবে চাহিদা বাড়ায় এবার নিলামে সবচেয়ে বেশি ৫.১% দাম বেড়েছে চেডার পনিরের। ২ সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে আবারও কমল দুগ্ধজাত পণ্যের দাম। এ নিয়ে গেল ৬ মের পর থেকে টানা ১.৫ মাস ধরে দাম কমতির খবর দিল গ্লোবাল ডেইরি ট্রেড। বিশ্ববাজারে চলতি মাসের দ্বিতীয় নিলামে মোট ১৫,২০৯ মেট্রিক টন দুগ্ধজাত পণ্য বেচা কেনা হয়েছে। দাম কমেছে গড়ে ১%, যেখানে প্রতি মেট্রিক টনের গড় মূল্য পড়েছে $৪,৩৮৯ মার্কিন। জিডিটির তথ্য, মঙ্গলবার অনুষ্ঠিত নিলামে ননি ছাড়া গুঁড়া দুধের দাম ১.৩% কমে প্রতি মেট্রিক টন হাতবদল হয়েছে $২,৭৭৫ মার্কিন। ৩ জুন হওয়া আগের নিলামে এই পণ্যের দাম কমেছিল ১.১%। ননিযুক্ত গুঁড়া দুধের দামও এবার ২.১% কমে প্রতি মেট্রিক টন বিক্রি হয়েছে $৪,০৮৪। চলতি মাসের প্রথম নিলামে এর দাম কমেছিল ৩.৭%। বিশ্ববাজারে কমেছে ল্যাকটোজের দামও। প্রতি মেট্রিক টন বিক্রি হয়েছে $১,৩২৩। গত নিলামে ২% দাম কমার পর এবার কমেছে ৩.৬%। গত নিলামে চেডার পনিরের দাম ৪.২% কমলেও এবার বেড়েছে ৫.১%। $৪,৯৯২ ঠেকেছে প্রতি মেট্রিক টন চেডার পনিরের দাম। এদিকে গত নিলামে মোজারেলার দাম ২.৩% বাড়লেও এবার নিলামে কমেছে ১.৯%। প্রতি মেট্রিক টন হাতবদল হয়েছে $৪,৮০২। দুগ্ধজাত পণ্য বেচাকেনার বিশ্বের সবচেয়ে বড় এই অনলাইন প্ল্যাটফর্মে গত নিলামে মাখনের দাম অপরিবর্তিত থাকলেও এবার বেড়েছে ১.৪%। প্রতি মেট্রিক টনের দাম উঠেছে $৭,৮৯০, যা জিডিটির নিলামে বেচাকেনা হওয়া দুগ্ধজাত পণ্যের মধ্যে সর্বোচ্চ। কুয়েতে প্রবাসী কর্মীদের জন্য দেশটির বাহিরে যেতে প্রয়োজন হবে নিয়োগকর্তার ছাড়পত্র, যা কার্যকর হবে ১ জুলাই থেকে। এমনটাই জানিয়েছে দেশটির সরকার। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে অনলাইনে। এতে নিশ্চিত হবে শ্রমিক ও নিয়োগকর্তার উভয়ের অধিকার। সংশ্লিষ্টরা বলছেন এই পদক্ষেপে শক্তিশালী হবে অভিবাসন নিয়ন্ত্রণ ব্যবস্থা। মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে অবস্থানরত বেসরকারি খাতের প্রবাসী কর্মীদের জন্য নতুন একটি নিয়ম জারি করেছে দেশটির সরকার। ১ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে এই আইন। কুয়েতের বাইরে যাওয়া বা বিদেশে ভ্রমণের আগে প্রত্যেক প্রবাসীকে মালিক বা নিয়োগকর্তার কাছ থেকে নিতে হবে অনুমতি বা এক্সিট পারমিট, অন্যথায় কুয়েতের বাইরে যেতে পারবেন না প্রবাসীরা। নতুন নির্দেশনা অনুযায়ী দেশ ত্যাগের আগে প্রতিটি প্রবাসী কর্মীর এক্সিট পারমিট নেওয়া বাধ্যতামূলক করার পাশাপাশি পারমিটে কর্মীর ব্যক্তিগত তথ্য, ভ্রমণের তারিখ এবং ব্যবহৃত পরিবহনের ধরন উল্লেখ করতে হবে। পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে, যাতে প্রশাসনিক সহজতা ও তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা যায়। নতুন আইনটি যথাযথ প্রয়োগের দাবি প্রবাসীদের। দুবাই, চায়না, বিভিন্ন জায়গায় মাল আনার জন্য যা লাগে, ইমার্জেন্সি কোথাও যাওয়া লাগে, তো তখন আমরা কুয়েতিরা এখানে অবস্থান করে না, দেশের বাইরে অবস্থান করে, ব্যস্ত থাকে। আমাদের জন্য অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। যারা কুয়েতে ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন প্রতিষ্ঠান চালাইতেছে, ওদের জন্য এই আইনটা অনেক ভালো হয়েছে যে এখন থেকে ওদের কোনো ওয়ার্কার, ওদের কোনো টাকা পয়সা অথবা যিনি আসবাবপত্র কোনো কিছু চুরি করে বিক্রি করে দেশে যাইতে পারতো না।
এই পদক্ষেপের মূল লক্ষ্য প্রবাসীদের যথাযথ প্রক্রিয়ায় দেশ ত্যাগ নিশ্চিত করা, শ্রমিক পালিয়ে যাওয়ার প্রবণতা কমানো, শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার সুরক্ষা, পাশাপাশি অভিবাসন নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এই নতুন বিধান চালু করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। টিকটক নিষিদ্ধে কংগ্রেসের আইনের বাস্তবায়ন আবারও 90 দিনের জন্য পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিনীদের কাছে মালিকানা হাতবদল না করলে টিকটক বন্ধ করে দেয়া নিয়ে আইন পাশ হলেও হোয়াইট হাউস বলছে টিকটক এখনই বন্ধ করতে চান না প্রেসিডেন্ট। মঙ্গলবার মার্কিন প্রশাসন জানায় ট্রাম্প একটি নির্বাহী আদেশে 90 দিনের জন্য আইনটির প্রয়োগ স্থগিত করেছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো পেছালো যুক্তরাষ্ট্রে টিকটক স্থগিতের বিষয়টি। প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট বলেন, জনগণ যাতে নিরাপদে টিকটক ব্যবহার করতে পারে তা নিশ্চিত করতেই এই সময় দরকার। তবে এ নিয়ে কংগ্রেসে ক্ষোভ বাড়ছে। সিনেটররা বলছেন আইনের বাস্তবায়ন চান তারা। অন্যদিকে চীনের অনুমোদন ছাড়া চুক্তি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে টিকটকের মালিক বাইটড্যান্স। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েল ইরান সংঘাতে বিশ্ববাজারে আরেক দফা বাড়ল জ্বালানি তেলের দাম। পতনের মুখে মার্কিন শেয়ার বাজার, অয়েল ট্যাঙ্কারের সংঘর্ষে আগুন উদ্বেগ। জলবায়ুর প্রভাব মোকাবেলায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার কমাবে ঝুঁকি ও খরচ, বাড়বে উৎপাদন। কার্বনমুখী কৃষিতে কোটি ডলার আয়ের হাতছানি। এবং উত্তরের 35 জেলার চামড়া আসছে নাটোরের হাটে। পরিবহন সংকটে বিপাকে বিক্রেতারা, ট্যানারি মালিকদের সাড়া না পেয়ে হতাশ জয়পুর হাটের আড়তদাররা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।